1982 সালে এরশাদের সামরিক শাসন শুরু হওয়ার পর খালেদা জিয়া হয়ে ওঠেন তার সবচেয়ে কঠোর প্রতিপক্ষ। 7 দলীয় জোট গঠন, মিটিং মিছিল, শহর ঘেরাও, বারবার গৃহবন্দিত্ব, কোনো নিপীড়নই তাকে থামাতে পারেনি। ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরির দৃষ্টিকোণে এই অবস্থানকে বলা হয় জেন্ডার্ড ডেফিয়েন্স ইন মিলিটারাইজড স্টেট স্ট্রাকচার। 1986 সালের নির্বাচন বয়কট থেকে শুরু করে 1987 থেকে 1990 পর্যন্ত টানা আন্দোলন, ঢাকা অবরোধ, হরতাল এবং ছাত্রদের শহীদ হওয়া প্রতিটি ধাপে খালেদা জিয়ার অবস্থান ছিল দৃঢ়, আপোষহীন এবং নেতৃত্বের কেন্দ্রবিন্দু। এই অবস্থান তাকে 1990 সালের গণঅভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করে। তিনি শুধু সামরিক শাসনের বিরুদ্ধে দাঁড়াননি, বরং পুরুষতান্ত্রিক রাজনৈতিক ধারণার বিরুদ্ধে এক শক্তিশালী কাউন্টার ন্যারেটিভ সৃষ্টি করেছেন। নিজের রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি খালেদা জিয়া বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। 1990-এর দশকের শুরুতে মেয়েদের স্কুলে যাওয়া ছিল অত্যন্ত কম। 3 জন ছেলের বিপরীতে মাত্র 1 জন মেয়ে স্কুলে যেতে পারত। শিশুদের গড় শিক্ষাজীবন ছিল মাত্র 2 বছর। খালেদা জিয়া এটিকে জাতীয় পশ্চাৎপদতা হিসেবে বর্ণনা করেন এবং শিক্ষাক্ষেত্রে মৌলিক সংস্কার শুরু করেন। তিনি প্রাথমিক শিক্ষা বিনামূল্যে ঘোষণা করেন এবং মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি করেন। 1994 সালে শিক্ষা বাজেট বৃদ্ধি করেন 60%। ফলাফল নাটকীয়। এসএসসি পাশের হার 1990 সালের 30% থেকে 1995 সালে বেড়ে 73% পৌঁছে যায়। নারীদের পাশের হার দাঁড়ায় 71%। এটি শুধু শিক্ষানীতি ছিল না, এটি ছিল জাতির মেয়েদের ক্ষমতায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুযোগের বৈষম্য কমানোর এক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। আন্তর্জাতিক গবেষণায় এটিকে তৃতীয় বিশ্বের দেশে নারীর সুযোগ বৃদ্ধি এবং জেন্ডার্ড অপরচুনিটি স্ট্রাকচার বদলানোর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। জীবনের শেষ দশকটি খালেদা জিয়া কাটিয়েছেন নির্মম স্বাস্থ্য সংকটে। কিডনির ব্যর্থতা, লিভারের সিরোসিস, ডায়াবেটিস জনিত জটিলতা এবং দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভয়াবহ। তবুও রাজনৈতিক জীবন থেকে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হননি। 2026 সালের নির্বাচনে 3টি আসনে মনোনয়নও গ্রহণ করেন। অসুস্থতাকে উপেক্ষা করে রাজনৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে তিনি টিকে থাকার দৃঢ়তা প্রদর্শন করেছেন। আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত। তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রথম সারির নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং বেনজির ভুট্টোর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত দ্বিতীয় নারী সরকার প্রধান। দক্ষিণ এশিয়ার শক্তিশালী নারী নেতৃত্বের মধ্যে তিনি ইন্দিরা গান্ধী, শ্রীমাভ বন্দরনায়েক, চন্দ্রিকা কুমারাতুঙ্গা, বেনজির ভুট্টো এবং শেখ হাসিনার সঙ্গে সমানভাবে উল্লেখযোগ্য। তাকে টাইম ম্যাগাজিনে আয়রন লেডি অফ সাউথ এশিয়া হিসেবে অভিহিত করা হয়। ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরিতে তার এই অবস্থান মুসলিম সাংস্কৃতিক পরিমণ্ডলে নারীর রাজনৈতিক এজেন্সির শক্তিশালী উদাহরণ হিসেবে বিবেচিত হয়। একটি বিশেষ দিক হলো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। তবে ফেমিনিস্ট বিশ্লেষণে এই পরিচয়কে তিনি সীমাবদ্ধ রাখেননি। ব্যক্তিগত শোক, রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাষ্ট্রীয় দমন এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি গড়ে তোলেন স্বতন্ত্র জনগণ নির্ভর রাজনৈতিক নেতৃত্ব। এই প্রক্রিয়াকে ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরি বলে ট্রান্সফরমেটিভ এজেন্সি বিয়ন্ড ম্যারিটাল আইডেন্টিটি। স্বামীর পরিচয় ছাপিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব নির্মাণ। নির্বাচনী রাজনীতিতে তার সাফল্য বিরল। 1991, 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সর্বোচ্চ 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই সব আসনেই জয়ী হন। এটি প্রমাণ করে তার নেতৃত্ব কোনো টোকেনিজম নয়, বরং বাস্তব, জনপ্রতিষ্ঠিত এবং জনগণের বৈধতার উপর দাঁড়ানো শক্তিশালী রাজনৈতিক ক্ষমতা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারীর নেতৃত্বের পথ অনেক বেশি কাটাওয়ালা। প্যাট্রিয়ার্চাল ইনস্টিটিউশনস, সামাজিক কনজারভেটিভ মানদণ্ড এবং জেন্ডার্ড পলিটিক্যাল হস্টিলিটি এসবই নারীর বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া প্রমাণ করেছেন একজন নারীর শোক, দমন এবং রাজনৈতিক হুমকির মধ্য দিয়েও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারেন। তার রাজনৈতিক যাত্রা কেবল একজন নেত্রীর গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক শক্তিশালী, ঐতিহাসিক এবং রূপান্তরমূলক প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।